গত 11 সপ্তাহ ধরে ময়দার অভাবে বন্ধ ছিল গাজার প্রতিটি বেকারি। এক টুকরো রুটির জন্য হন্যে হয়ে ছুটেছে ক্ষুধার্ত মানুষ। ইসরায়েলের দেয়া কঠোর অবরোধের কারণে এখানে প্রবেশ করতে পারেনি খাবার, ওষুধ, এমনকি বন্ধ ছিল শিশুখাদ্য সরবরাহ। অবশেষে গত 21 মে অবরুদ্ধ ভূখণ্ডে পৌঁছায় জাতিসংঘের খাদ্য সহায়তার একটি সীমিত চালান। বেকারির চুল্লিতে জ্বলে ওঠে আগুন, বাতাসে ছড়ায় গরম রুটির ঘ্রাণ। আন্তর্জাতিক চাপের মুখে মাত্র 90 থেকে 100টি ত্রাণের ট্রাক গাজায় ঢুকতে দিয়েছে ইসরায়েল। কিন্তু অপ্রতুল এই সাহায্যে কিছুতেই কাটবে না তীব্র খাদ্য ঘাটতি। তবে এমন পদক্ষেপে কিছুটা আশাবাদী স্থানীয় বাসিন্দারা। 21 তারিখ রাত 11টার দিকে বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে আটা এসে এখানে পৌঁছায়। সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করে দিই। গাজায় এখন রীতিমতো দুর্ভিক্ষ চলছে। রুটি বানিয়ে সেগুলো সাধারণ নাগরিকদের মধ্যে বিতরণ করবে জাতিসংঘের সংস্থা। গত 2 মাস ধরে বন্ধ ছিল গাজার সব বেকারি। এখন দক্ষিণ গাজায় কিছু বেকারি আবার চালু হয়েছে। উত্তর গাজার বেকারিগুলো এখনো চালু হয়নি। ইনশাআল্লাহ সেগুলো খুব তাড়াতাড়ি চালু হবে। গাজার যোদ্ধারা ত্রাণের মালামাল আত্মসাৎ করছে এমন অজুহাতে অবরুদ্ধ ভূখণ্ডে সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। যদিও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরায়েল জানিয়েছে গত 21 মে গাজায় 100টি ট্রাক ঢুকতে দিয়েছে তারা, যার মধ্যে ছিল জরুরি শিশু খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম। বিভিন্ন সাহায্য সংস্থার হিসাব অনুযায়ী গাজায় প্রতিদিন কমপক্ষে 500 থেকে 600 ট্রাক খাদ্য, জ্বালানি ও ওষুধ প্রবেশ না করলে আসন্ন মানবিক বিপর্যয় ঠেকানো সম্ভব নয়। 2.5 মাসের বেশি সময় সীমান্ত বন্ধ থাকার পর গাজায় মানবিক পরিস্থিতি একেবারে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। এখন আমাদের করণীয় হলো মানবিক সহায়তা পৌঁছানো অব্যাহত রাখা, সীমান্ত পথগুলো খোলার জন্য জোর দাবি জানানো, এর সাথে সাথে জরুরি খাদ্য যেন বিপদে থাকা মানুষের কাছে পৌঁছে সেটা নিশ্চিত করা। এটা করতে হলে সবার সহায়তা দরকার। আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন এনজিও এবং স্থানীয় জনগণের সহায়তা দরকার। যুদ্ধবিরতির সময় গাজায় প্রতিদিন প্রবেশ করত প্রায় 600 ট্রাক ত্রাণ সামগ্রী, অথচ এখন ঢুকছে 100টির কম। ক্ষুধাকে অস্ত্র বানিয়ে যেন গোটা জনপদকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েল। তেল আবিবের পরিকল্পিত এই খাদ্য সংকটকে এর মধ্যেই যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। ইসরায়েলের দেয়া কঠোর অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা। ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা জানিয়েছে উত্তর গাজায় শুরু হয়েছে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি। অপুষ্টিতে কাতর অসংখ্য শিশু, গাছের পাতা ও পশুর খাবার খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে বহু মানুষ। নবজাতকেরা মারা যাচ্ছে দুধের অভাবে। হাসপাতালগুলোতে ওষুধ নেই, বিদ্যুৎ নেই, নেই কোনো চিকিৎসার ব্যবস্থা। এমন মানবেতর সময়ে গাজার দেইর আল বালাহ এলাকায় চালু হওয়া বেকারি যেন কিছুটা হলেও ছড়াচ্ছে আশার আলো। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজায় গণহত্যা বন্ধে সৌদি আরব সহ গোটা আরব বিশ্বের নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ইয়েমেনের হুথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি। 22 মে ইয়েমেনের রাজধানী সানা থেকে দেয়া এক টেলিভিশন ভাষণে আরব দেশগুলোকে ধিক্কার জানিয়ে তিনি বলেন, মুসলিম বিশ্বের নিরাপত্তার কারণেই ইসরায়েল গাজায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাওয়ার দুঃসাহস করছে, কারণ তারা ভাবছে এসব অন্যায়ের প্রতিশোধ নেয়ার কেউ নেই। ইসরায়েলি জুলুমের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তাকে বিপজ্জনক অভিহিত করে ইয়েমেনি যোদ্ধাদের নেতা বলেন, এ ব্যাপারে যারা নীরব, আখেরে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। কেবল দুনিয়ায় নয়, আখেরাতে আল্লাহর কাছেও তাদের অপরাধী হিসেবেই হাজির হতে হবে। মজলুমের পাশে দাঁড়ানো শুধু ফিলিস্তিনিদের প্রতি দায়বদ্ধতা নয়, আল্লাহর কাছেও দায়বদ্ধতা। এ বাস্তবতায় সমগ্র মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে ঠেকিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গাজা যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে একের পর এক প্রাণহীন বিবৃতি প্রকাশ করে যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এই অভিযোগ তুলে ইয়েমেনিদের নেতা আরও বলেন, গাজার ভয়াবহতা এমনকি অনেক ইহুদির মধ্যেও আলোড়ন তুলেছে। খোদ ইসরায়েলের ভেতরে বসে তারা এর প্রতিবাদ করছে, অথচ মুসলিম দেশগুলো চুপচাপ বসে আছে। ব্যাপক অর্থ প্রতিপত্তি আর বিশাল বিশাল সৈন্যবাহিনী নিয়ে বসে আছে এক একটি মুসলিম দেশ, কিন্তু তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করছে না। অন্যদিকে গণহত্যা ও দুর্ভিক্ষে মারা যাচ্ছে গাজাবাসী। গাজা ভূখণ্ডে ইসরায়েলের তৈরি করা কৃত্রিম দুর্ভিক্ষে অনাহারী মানুষের মৃত্যু সমগ্র মুসলিম উম্মার অপমান বলে উল্লেখ করেন হুতি নেতা।
তার মতে যতদিন মুসলিমরা ইসরায়েলকে ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে না ততদিন তারা আগ্রাসন চালিয়ে যাওয়ার দুঃসাহস করে যাবে। তবে পরিস্থিতি যাই হোক, সীমিত সক্ষমতা নিয়েই ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে বলে আবারও অঙ্গীকার জানিয়েছেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা। এ সময় তিনি গাজাবাসীর সাথে সংহতি জানিয়ে ইসরায়েলে ইয়েমেনিদের একের পর এক মিসাইল হামলার চিত্র তুলে ধরেন। 18 মার্চ থেকে 22 মে পর্যন্ত ইসরায়েলে 37টি হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে তার বাহিনী। যতদিন গাজা যুদ্ধ চলবে ততদিন ইয়েমেনিরা এই প্রতিরোধ চালিয়ে যাবে বলেন তিনি। সম্প্রতি গাজায় হামলা আরও জোরালো করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেবল 22 মের হামলায় গাজায় নতুন করে 85 জনের মৃত্যু হয়েছে। এ পর্যায়ে এসে লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন এই যুদ্ধকে নিষ্ফল বলে অভিহিত করেছেন খোদ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজায় যখন চলছে শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়, যখন ধ্বংসস্তূপে চাপা পড়ছে শত শত প্রাণ, ঠিক তখনই সৌদি আরবের আকাশে উঠছে রঙিন আতশবাজি, ডিজে পার্টি, লাস্যময় নৃত্য, এয়ার শো, কনসার্ট, সব মিলিয়ে পশ্চিমা সংস্কৃতির উন্মাদনা ছড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছে সৌদি আরব। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন MBS খ্যাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিন সালমান এখন হয়ে উঠেছেন সৌদি আরবের সর্বময় ক্ষমতার অধিকারী। তার উদার সংস্কার ও ভীষণ 2030-এর মতো উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন বিশ্বনেতারা। কিন্তু ওয়েস্টার্ন লাইফস্টাইলের প্রতি দুর্বলতা আজ তাকে বিশ্বমঞ্চে প্রশ্নবিদ্ধ করেছে। দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্রের সাথে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি করেছে সৌদি আরব। ট্রাম্পের সাম্প্রতিক সফরে সৌদির বিনিয়োগ ফোরামে মোট 145টি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মোট মূল্য $300 বিলিয়ন বেশি বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, আগামী বছর থেকে দেশটির 600টি নির্ধারিত স্থানে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে সৌদি প্রশাসন। অন্যদিকে ধনী আরব রাষ্ট্র হয়েও গাজার গণহত্যা বন্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি সৌদি আরব। উল্টো ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে স্লোগান দেওয়াও নিষিদ্ধ করেছে দেশটি। গত মার্চে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাতে মাত্র 27 শব্দের দায়সারা বিবৃতি দিয়ে বিতর্কের মুখে পড়ে সৌদি প্রশাসন। এমন অবস্থায় সৌদি আরবে প্রথমবারের মতো ক্রাউন প্রিন্স সালমানের বিরুদ্ধে তরুণদের এক নজিরবিহীন আন্দোলন দেখা যাচ্ছে। মাস্ক ইউথ মুভমেন্ট নামে এই তরুণ আন্দোলন শুরু হয়েছে টিকটকে, যা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ফেসবুক, এক্স সহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা চোখ মুখ ঢেকে কণ্ঠ পরিবর্তন করে এবং নাম পরিচয় গোপন রেখে ভিডিও প্রকাশ করছেন, যেখানে MBS-এর শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করা হচ্ছে। এই তরুণরা সরাসরি অভিযোগ করছেন MBS-এর সরকার নাগরিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, দুর্নীতিগ্রস্ত প্রশাসন গড়ে তুলছে আর উন্নয়নের নামে চালাচ্ছে বিলিয়ন ডলারের বিনোদন শো। বিশেষ করে সৌদি আরবে সাম্প্রতিক সময়ের কনসার্ট, নাচ গান, খোলামেলা বিনোদন ও বিভিন্ন ইভেন্ট নিয়ে অনেকেই ক্ষুব্ধ। তারা বলছেন এসব কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধ ও সৌদি সমাজের ঐতিহ্য বিরোধী। আন্দোলনকারীরা পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে রক্ষার আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ বলছেন এটি বিদেশে থাকা সৌদি নাগরিকদের তৈরি ষড়যন্ত্র। আবার অনেকেই প্রশ্ন করছেন, এত তরুণ কণ্ঠ একসাথে আওয়াজ তুলছে কেন? এ কি কেবল বাইরের এজেন্ডা, নাকি সত্যি সৌদি আরবের তরুণ সমাজ এখন ভেতর থেকে ফুঁসে উঠছে? আন্দোলনের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। সৌদি সরকার সাধারণত এই ধরনের সমালোচনাকে কঠোরভাবে দমন করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বা মন্তব্যের জন্য অনেক সময় গ্রেফতার, কারাদণ্ড বা ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে রাজনৈতিক দূরদর্শিতার অভাবে MBS তার নিজের ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছেন কিনা সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট হয়ে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের একাধিক প্রভাবশালী সদস্য, আরব লীগ, ওআইসি এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্তত 20টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা। ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, সৌদি আরব, কাতার, মিশর, তুরস্ক ও জর্ডানের মতো দেশের প্রতিনিধিরা একজোট হয়ে ঘোষণা দিয়েছেন এই যুদ্ধ থামাতে হবে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়া যাবে না, সেই সাথে ফিলিস্তিনকে দিতে হবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি। গত 25 মে রবিবার স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে উঠেছে এমন আওয়াজ। আন্তর্জাতিক চাপের মুখে নিজের অবস্থান পাল্টাবেন বেনিয়ামিন নেতানিয়াহু? অবরোধ নিষেধাজ্ঞায় কাজ না হলে ইসরায়েলের বিরুদ্ধে কি নেওয়া হবে সামরিক পদক্ষেপ? আগামী 17 জুন নিউ ইয়র্কে বসতে যাচ্ছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন। সেখানে ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে বিশ্বের বড় একটি অংশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত 25 মে এর মাদ্রিদ সম্মেলনে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা। আমরা গাজায় যুদ্ধবিরতি চাই। আমরা চাই যত দ্রুত সম্ভব দখলদারিত্বের অবসান হোক। আশা করি তাড়াতাড়ি আমরা এমন এক শান্তির পথে এগিয়ে যেতে পারব যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল একসাথে অবস্থান করতে পারবে। সেই সাথে পুরো অঞ্চলে আসবে স্থিতিশীলতা ও নিরাপত্তা। ইসরায়েল তো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। আমি মনে করি এই দেশগুলো যদি সত্যিকারের কোনো পদক্ষেপ নেয় তাহলে ইসরায়েল সেটা শুনবে। আমার ধারণা এতে আসলে লাভই হবে। গাজায় চলমান আগ্রাসন থামাতে হলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। স্পষ্ট ভাষায় ইসরায়েলের সমালোচনা করে মন্ত্রী বলেন, এই যুদ্ধের কোনো লক্ষ্য নেই। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি স্পেনের দৃঢ় সমর্থনের কথাও ব্যক্ত করেন তিনি। আমাদের সবাইকে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। ইসরায়েলের কাছে এখন আর অস্ত্র বিক্রি চলতে পারে না। মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে কম প্রয়োজন অস্ত্রের। আমাদের নিষেধাজ্ঞার তালিকা ভালো করে দেখতে হবে। ইউরোপীয় ইউনিয়ন সহ আমাদের সবারই এই তালিকা আছে। 2 রাষ্ট্রভিত্তিক সমাধান যারা চায় না, আমরা যেন এমন কাউকে সুযোগ না দিই, সেটা নিশ্চিত করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্রকে অকার্যকর করতে দেয়া যাবে না। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। স্পেনের এমন অবস্থান দেশটির একক ভাবনা নয়, বরং ইউরোপের অনেক রাষ্ট্রই প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে যাচ্ছে। তেল আবিবের সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন জাতিসংঘ সম্মেলনে জোটবদ্ধ হয়ে কাজ করার কথা শোনা গেছে মাদ্রিদে অংশ নেয়া দেশগুলোর পক্ষ থেকে। আমরা গাজায় যা দেখছি সেটা অমানবিক। আমরা পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্বের যে চিত্র দেখছি সেটাও ভয়াবহ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাই স্লোভেনিয়া একটি বৈশ্বিক জোটের সঙ্গে কাজ করবে। নিউ ইয়র্কে আগামী জুন মাসে যে শান্তি সম্মেলন হতে যাচ্ছে সেখানেও সক্রিয়ভাবে অংশ নেবে। আমাদের গভীর আশা সেই সম্মেলনে একটি ইতিবাচক ফল আসবে। সম্প্রতি আয়োজিত উচ্চ পর্যায়ের আলোচনা ছিল মাদ্রিদ গ্রুপ নামে পরিচিত গোষ্ঠীর 5ম আনুষ্ঠানিক বৈঠক। এর মধ্য দিয়ে তৈরি হচ্ছে ইসরায়েল বিরোধী একটি নতুন কূটনৈতিক ফ্রন্ট। গাজায় ইসরায়েলের আগ্রাসন কেবল একটি রাজনৈতিক সংঘর্ষ নয়, এটি এখন রূপ নিয়েছে মানবতার বিরুদ্ধে চরম অপরাধে। যুদ্ধ থামাতে প্রয়োজন কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত। ইসরায়েলের সদিচ্ছা না থাকলেও সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধে নিজেদের চেষ্টার কথা জানালেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। দুর্ভাগ্যজনক হলেও ইসরায়েলের পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে, আর এটাই মূল সমস্যা। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাব, সর্বোচ্চ চাপ প্রয়োগ করব। যুদ্ধবিরতির জন্য জারি থাকবে সর্বোচ্চ প্রচেষ্টা। এর আগে চলতি বছর 19 জানুয়ারি আমরা সফল হয়েছিলাম। সে সময় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর ফলে 21 জন জিম্মিকে মুক্ত করা গিয়েছিল। একসাথে গাজায় মানবিক ও চিকিৎসা সহায়তা চালু করা সম্ভব হয়েছিল। কিন্তু এরপর ইসরায়েল নিজেই এই চুক্তি থেকে সরে আসে এবং গাজায় নতুন করে হামলা ও আগ্রাসন শুরু করে। গাজায় 3 মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলের কঠোর অবরোধ। গত সপ্তাহে কিছুটা শিথিল হলেও একরকম বন্ধ আছে খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধ সরবরাহ। একদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ, অন্যদিকে রাষ্ট্র গঠনের প্রস্তুতি। আন্তর্জাতিক মহলে চলমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে একটা কিছু ঘটার অপেক্ষায় দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। কোন কোন দেশ থাকবে মানবতার পাশে আর কে হয়ে উঠবে নীরব দর্শক? ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া হবে কি কোনো কার্যকর পদক্ষেপ? সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবার পানিতে ডুবল ভারতের অর্থনৈতিক রাজধানী খ্যাত মুম্বাই শহর। 26 মে থেকে শুরু হওয়া
টানা ভারী বৃষ্টিপাত আবারও মুম্বাইবাসীকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলেছে। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী ভারতের আবহাওয়া দফতর মুম্বাইয়ের জন্য রেড অ্যালার্ট জারি করেছে, যার অর্থ হচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বন্যার ঝুঁকি অত্যন্ত উচ্চমাত্রায়। রবিবার থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল সহ শহরের বেশিরভাগ অংশই এখন পানির নিচে। সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলেছে, ফলে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়েছে। বিমান পরিষেবাও প্রভাবিত হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বলা হয়, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া তাদের যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যায় মানুষ হাঁটু সমান পানিতে হেঁটে যাচ্ছে, রিকশা ও বাস পানি ঠেলে ধীর গতিতে চলছে। স্থানীয় বাসিন্দারা অনেকটা ঝুঁকি নিয়েই যাচ্ছেন কর্মস্থলে। এই অবস্থার জন্য কর্তৃপক্ষকে দায়ী করেছেন তারা। চলাচল করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ড্রেন কোথায় আছে সেটা বোঝাই যাচ্ছে না। কখন যে ড্রেনে পড়ে যাব সবসময় এই ঝুঁকিতেই আছি। না ফুটপাত দেখা যাচ্ছে, না রাস্তা। মানুষ হাঁটবে কিভাবে? আর সব রাস্তা যখন পানিতে ডুবে আছে তখন বাসই বা চলবে কিভাবে? বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন সময়মতো কাজ করেনি, প্রতিদিন রাস্তায় একই অবস্থা। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, এই দুরবস্থার মূলে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। প্রতি বছর বর্ষার মৌসুম এলেই মুম্বাইয়ের জলাবদ্ধতা যেন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। সিএনএন ও এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে কেন প্রতি বছর বৃষ্টিতে ডুবে যায় মুম্বাই। শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা শতাব্দী প্রাচীন এবং জনসংখ্যা ও অবকাঠামোর বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে সম্পূর্ণ ব্যর্থ। মুম্বাইয়ে মোট 17,000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে সেই পানি বের করার জন্য পর্যাপ্ত ও কার্যকর ড্রেনেজ সিস্টেম নেই। পুরনো স্টর্ম ওয়াটার ড্রেনগুলি পরিষ্কার করা হয় না, আবার নতুন উন্নয়ন প্রকল্পগুলোতেও পানি নিষ্কাশনের পরিকল্পনা অগ্রাধিকার পায় না। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, এবারে বর্ষা অন্য বছরের তুলনায় নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে, যা গত 35 বছরের মধ্যে প্রথম। আবহাওয়াবিদরা একে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলেই মনে করছেন। কিন্তু এই বৈশ্বিক পরিবর্তন মোকাবেলায় ভারতের বৃহত্তম শহরটি প্রস্তুত নয়, বরং বারবার দুর্যোগে পড়ে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সরকার ও পুরো প্রশাসনের দিক থেকে যথাযথ প্রস্তুতি বা সমন্বয়ের স্পষ্ট অভাব রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এক জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করলেও বাস্তব ব্যবস্থাপনায় তার প্রতিফলন দেখা যায়নি। প্রতি বছরই বিপুল বাজেট বরাদ্দ হয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে, কিন্তু মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন নেই বললেই চলে। দুর্নীতি, প্রকল্পের দেরি এবং অদক্ষ নগর পরিকল্পনার জন্য এই অবস্থা বারবার ফিরে আসে। মুম্বাইয়ের এই চিত্র আসলে ভারতের শহুরে ব্যবস্থাপনার একটি বড় ব্যর্থতার প্রতিচ্ছবি। জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে মেনে নিয়ে সুষ্ঠু পরিকল্পনা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ বান্ধব নগর উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলা ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তির কোনো পথ নেই। অথচ এই দিকে মনোযোগ না দিয়ে পাকিস্তানের নাগরিকদের গুলি করার হুমকি দিচ্ছেন নরেন্দ্র মোদী। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। 2025-এর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ডিক্রি জারি করে শিক্ষা খাতের বিরুদ্ধে যেন প্রায় যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 27 মে নতুন করে আরেকটি ভয়াবহ নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে চরম অনিশ্চয়তার মুখে যুক্তরাষ্ট্রে পড়তে যেতে ইচ্ছুক বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। সেই সাথে আশঙ্কায় পড়েছে বিদেশি শিক্ষার্থী ভর্তি কর্মসূচির ওপর আর্থিকভাবে নির্ভরশীল বিশ্ববিদ্যালয়গুলো। কি এমন নির্দেশনা যা তোলপাড় ফেলে দিয়েছে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে? তাহলে কি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন অধরা থেকে যাবে কারো কারোর জন্য? ট্রাম্পের নয় নির্দেশনায় বিপদে পড়তে যাচ্ছেন কারা? আমি মনে করি এটি বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত সার্বভৌমত্বের লঙ্ঘন। যোগ্যতার শর্ত পূরণ করে বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের ট্রাম্প আসলেই বঞ্চিত করছেন। আশা করছি ট্রাম্পের এই উদ্যোগ যেন সফল না হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে একাধিক মার্কিন গণমাধ্যম। প্রকাশিত প্রতিবেদনগুলোয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর
ফাঁস হওয়া গোপন নোটকে সূত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে জানানো হয় বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনসুলেটগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার বা MFJ কর্মসূচি বন্ধ রাখতে বলা হয়েছে। সেই সাথে বন্ধ রাখতে হবে অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার জন্য সাক্ষাৎকারের তারিখ দেয়া। ধারণা করা হচ্ছে ভিসার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সোশ্যাল প্ল্যাটফর্মে তৎপরতার ওপর সূক্ষ্ম নজরদারির জন্য জনবল ও সক্ষমতা বাড়াতে স্থগিতাদেশের সময়টুকু কাজে লাগাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আমার মনে হয় এটি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোই যুক্তরাষ্ট্রের অনেক সম্মানহানি হবে। মার্চ থেকে ফিলিস্তিনপন্থী আন্দোলনে জড়িতদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাধ্যতামূলক পর্যবেক্ষণ শুরু করে মার্কিন প্রশাসন। খুঁজে দেখা হয়েছে সন্ত্রাসী কার্যক্রম বা সন্ত্রাসী সংগঠনের প্রতি সমর্থন। বিতর্কিত পোস্ট মুছে ফেললেও তা ধরার জন্য স্ক্রিনশট সংরক্ষণ করতে কনসুলার অফিসারদের নির্দেশনাও দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ধরনের অভিযোগে এই পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিলের তথ্য স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আমি মনে করি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের নিষিদ্ধের সিদ্ধান্ত ট্রাম্পের দুঃখজনক ভুল। আমি যখন হার্ভার্ডে পড়েছি তখন বিদেশি শিক্ষার্থীরা আমার অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। হার্ভার্ডের ছাত্র সংগঠনের সদস্যের 25% বেশি বিদেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকছেন এমন বিদেশি শিক্ষার্থীদের নতুন হুমকিও দিয়েছে ট্রাম্প প্রশাসন। বলা হয়েছে ক্লাসে অনিয়মিত হয়ে পড়লে শাস্তিস্বরূপ বাতিল হতে পারে তাদের স্টুডেন্ট ভিসা। এই উদ্বেগের রেশ থাকতেই সামাজিক মাধ্যমে দেয়া ট্রাম্পের একটি প্রতিক্রিয়া গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটির জন্য সরকারি বরাদ্দ থেকে আরও $300 কোটি ছেঁটে ফেলার ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন এই বরাদ্দ বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানে দিলে লাভ বেশি হবে। ফিলিস্তিনে ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচির জেরে হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে প্রশাসনের এই টানাপোড়েন চলছে। যদিও এর পেছনে অন্য কারণ রয়েছে বলে মনে করছেন সমালোচকরা। গুঞ্জন রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছোট সন্তান ব্যারনকে ভর্তি করাতে না পারার কারণেই শোধ নিচ্ছেন ট্রাম্প। মূলত এজন্যই মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত রোষানলে পড়েছে হার্ভার্ড, কলম্বিয়া আর স্ট্যানফোর্ডের মতো যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হঠাৎ ঝড়ে ভেঙে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক স্বপ্ন। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের এক ঐতিহাসিক রায়ে লণ্ডভণ্ড হয়ে গেছে তার গর্বের শুল্ক নীতি। এই অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে বিশ্বের বাণিজ্যকে নিজের হাতের পুতুল বানাতে চেয়েছিলেন ট্রাম্প। সেই অস্ত্রই হয়ে গেল অবৈধ। এক আদেশে নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত বলছে, সংবিধান অনুযায়ী বিদেশি বাণিজ্য ও শুল্ক আরোপের একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের হাতে নয়। এই রায়ের মধ্য দিয়ে আপাতত স্থগিত হয়ে গেল ট্রাম্পের লিবারেশন ডে ট্যারিফস সহ চীন, মেক্সিকো এবং কানাডার উপর জারি করা অনেক শুল্ক। রাজনৈতিক চমক দেখাতে গিয়ে ট্রাম্প কি নিজের জন্যই ডেকে আনলেন নতুন বিপদ? যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক জরুরি অবস্থা দেখিয়ে আমদানি পণ্যে একের পর এক শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। বিষয়টিকে চ্যালেঞ্জ করে যৌথভাবে মামলা করে লিবার্টি জাস্টিস সেন্টার নামের একটি প্রতিষ্ঠান ও 13টি অঙ্গরাজ্য। তাদের যুক্তি ছিল সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। এর ভিত্তিতে ম্যানহাটন ভিত্তিক US কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড রায় দেয় 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের ভুল ব্যাখ্যা দিয়ে আমদানির উপর একতরফাভাবে বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। অবশ্য এত সহজে হার মানতে নারাজ বর্তমান প্রশাসন। রায়ের রেশ কাটতে না কাটতেই সরকারের পক্ষ থেকে আসে আপিলের ঘোষণা।
আদালতের রায় বহাল থাকলে ট্রাম্পের বাণিজ্য কৌশলে সেটা হবে বড় ধরনের ধাক্কা। করছাড়ের মতো পদক্ষেপগুলোকে অর্থায়ন করার জন্য শুল্ক থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের আশা করেছিলেন ট্রাম্প। সেখানেও দেখা দিল বড়সড় অনিশ্চয়তা। সরকারি ব্যয় কমাতে গিয়ে গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নিয়েও চলছে রাজনৈতিক দ্বন্দ্ব ও আইনি লড়াই। অন্যদিকে শুরু থেকেই শুল্ক যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে চীন, কানাডা, মেক্সিকো। ট্রাম্পের বিরুদ্ধে একত্রিত হচ্ছে ইউরোপের দেশগুলো। বহু দেশে এরই মধ্যে নেওয়া হচ্ছে পাল্টা পদক্ষেপ। আদালতের এই রায় আমেরিকার অভ্যন্তরীণ ঘটনা নয়, বরং এটি হয়ে উঠবে বিশ্বব্যাপী ট্রাম্পের একচেটিয়া শুল্ক নীতিকে চ্যালেঞ্জের একটি দৃষ্টান্ত। কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জেতার জন্য কৌশল পাল্টে নতুন কোনো আইনি পথ খুঁজবে ট্রাম্প প্রশাসন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শুল্ক নীতিতে এখনই কোনো পরিবর্তন শুরু হচ্ছে না, তবে আপিল প্রক্রিয়া চলাকালীন ধাপগুলো হবে বেশ কঠিন। শুল্ক স্থগিত করার প্রশাসনিক আদেশ কার্যকর হতে 10 দিন সময় লাগবে। এর মধ্যে ট্রাম্প প্রশাসনের করা আপিলে কি ঘটে সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। উচ্চতর আদালত যদি বর্তমান রায়ের পক্ষে অনড় থাকে এবং সরকারের প্রভাবমুক্ত থাকতে পারে, তাহলে বাতিল হয়ে যেতে পারে ট্রাম্পের শুল্ক নীতি, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। বর্তমানে ট্রাম্পের সবচেয়ে বড় বিপদ হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ে তৈরি অনিশ্চয়তা। ব্যবসা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অংশীদার, এমনকি মার্কিন আইন প্রণেতারাও জানেন না শেষ পর্যন্ত আপিল সফল হবে কি হবে না, অথবা শুল্ক নীতি ফিরবে কি ফিরবে না। বিনিয়োগ, রপ্তানি, এমনকি ভোক্তা বাজারেও প্রভাব ফেলছে এই অনিশ্চয়তা। ট্রাম্পের স্বেচ্ছাচারিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে খোদ আমেরিকা। কোর্টের হস্তক্ষেপে শুল্ক কাঠামো বাতিল হয়ে গেলে জটিল সংকটে পড়বে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা। সেক্ষেত্রে আদালতের আপিলে জয়লাভের মতো কঠিন চ্যালেঞ্জে উতরে যাওয়া ছাড়া ট্রাম্পের সামনে নেই আর কোনো বিকল্প। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।